হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনূস। কারণ আমরা সবাই জানি এই মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কঠোর আমেরিকাপন্থী, অর্থাৎ আমেরিকা তাকে চেয়েছে যে কাঠের পুতুল বানিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতা কায়েম করতে। আর এটা বারবার হয়েছে, কারণ 2009 থেকে একটানা ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং 2024 সালে গত জানুয়ারি মাসে যে নির্বাচন হয়, জাতীয় নির্বাচন বাংলাদেশে, সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরেন শেখ হাসিনা এবং সেই নির্বাচন নিয়ে প্রথম সমালোচনা কিন্তু এসেছিল আমেরিকার দিক থেকে এবং তিনি এই নির্বাচনের নিয়েও নানান প্রশ্ন তুলেছিলেন যে একনায়কতন্ত্র ইত্যাদি নানান কথা বলেছিলেন, যে স্বচ্ছ নির্বাচন নয়, এরকম কথাবার্তা প্রথম কিন্তু উঠে এসেছিল আমেরিকা থেকে। যার পর ক্ষমতায় বসেন শেখ হাসিনা এবং ক্ষমতায় বসার পর যে ছাত্র আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সেই ছাত্র আন্দোলন পরবর্তীতে জামাত এবং বিএনপি আন্দোলনে পরিণত হয়। যার ফলে কিন্তু আন্দোলন চলাকালীন কিন্তু ছাত্রদের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে জানানো হয় যে আন্দোলন আর ছাত্রদের হাতে সীমাবদ্ধ নেই, আন্দোলন রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গেছে। কারণ ছাত্রদের দাবি ছিল যে কোটা বিরোধী আন্দোলন, অর্থাৎ যে মুক্তিযোদ্ধাদের জন্য যে 30% সংরক্ষণ করা হয়, এখানে কিছুটা সংশোধন করা হোক। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশে যদি কোনো সরকারি চাকরি ঘোষণা করা হয় তাহলে 54% চলে যায় এই কোটাতে, অর্থাৎ 46% থাকে মেধাবীদের জন্য। ফলে স্বাভাবিক ছাত্রদের পক্ষ থেকে একটা আন্দোলন করা হয়েছিল। আর তাছাড়া যেহেতু স্বাধীনতার 1971 স্বাধীনতা লাভ করেছে বাংলাদেশে, সুতরাং মুক্তিযোদ্ধাদের অনেকেই জীবিত নেই, তো তাদের নাতি নাতনিরা বা তাদের পরিবার পরিজন এতদিন কেন সুবিধা ভোগ করবে, একটা দাবি ছিল। কিন্তু এই আন্দোলন দেখা যায় জামাত এবং বিএনপির হাতে চলে যায় এবং সেই আন্দোলন পরিণত হয় আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, যার ফলে গণ অভ্যুত্থান আমরা দেখেছি এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন। এই মুহূর্তে তিনি ভারতবর্ষে রয়েছেন এবং তার এই ভারতে আসার পর বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিন্তু আরও তলানিতে ঠেকেছে। কারণ আমরা জানি মোহাম্মদ ইউনূস তিনি সহ তার সরকারের উপদেষ্টা যারা আছেন তারা বারবার ভারত বিরোধী বিবৃতি দিচ্ছেন, মন্তব্য করছেন। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে হোক বা গত কয়েক বছর যে বাংলাদেশে উন্নত হয়েছে, তাতে ভারতে কিন্তু একটা বিরাট ভূমিকা রয়েছে, যেটা শেখ হাসিনা বরাবরই স্বীকার করেন কিন্তু অস্বীকার করেন একজন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। একটা কথা বলে রাখা প্রয়োজন, তিনি কিন্তু নির্বাচিত সরকারি হয়ে সরকারে বসেননি, কারণ তার ছাত্ররা তাকে পেয়েছে তিনি একজন নিরপেক্ষ হিসেবে। সুতরাং একজন নিরপেক্ষ মানুষ সরকারে বসে রাজনীতিবিদের মতো যে মন্তব্যগুলো করেন সেগুলো সত্যি আশ্চর্যকর। কারণ আমরা দেখেছি গতকালই আমরা কয়েকদিন আগে শেখ হাসিনা যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে বা রাজনৈতিক পরিস্থিতির একটা বিবৃতি দিয়েছিলেন এবং তার বিবৃতি দিতে গিয়ে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেন যে ভারতবর্ষ থেকে শেখ হাসিনা এই বিবৃতি না দেওয়াই ভালো, অর্থাৎ ভারতবর্ষ থেকে তিনি বিবৃতি দিচ্ছেন তা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা করতে পারে, এরকম একটা কথা বলেন। পাশাপাশি তিনি যে কথাটা বলেন সেটা সবচেয়ে মারাত্মক, যে শেখ হাসিনা ভারতবর্ষে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিকঠাক হবে না, অর্থাৎ এই একটা মন্তব্য তিনি করে বসেন। কিন্তু এটা বোঝা খুব প্রয়োজন যে তিনি তো কোনো, দেখুন, নির্বাচিত নন বা তার সেরকম জনভিত্তি নেই, তার যেটা জনপ্রিয়তা রয়েছে কিন্তু জনসমর্থনটা নেই। কারণ আমরা জানি বিএনপি তারা তো ভারত বিরোধী বলা চলে, কিছুটা পাকিস্তানপন্থী, তো তাদের সরকারে আসে তখন সম্পর্ক এরকম জায়গায় পৌঁছায়, এরকম বিবৃতি আসা স্বাভাবিক। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতের সঙ্গে সুসম্পর্ক হয়ে ওঠে, এটা স্বাভাবিক। কিন্তু একজন নিরপেক্ষ মানুষ, যাকে মনে করা হয় যে একজন নিরপেক্ষ মানুষ, নোবেল জয়ী সম্মানীয় মানুষ, তো তার কাছ থেকে যখন রাজনৈতিক বক্তব্যগুলো উঠে আসে সেটা সত্যি খুব আন্তর্জাতিক মহলে তো বটেই, এমনকি বাংলাদেশেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। কারণ বাংলাদেশে গত যে 2024 নির্বাচন কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল
এবং সরকার গঠন করে। এবং তারপরেই আমরা দেখি যে জামাত, যারা তো বরাবরই কিন্তু পাকিস্তানপন্থী। তো এই আন্দোলনের ছাত্র আন্দোলন, তা আরেকটা জিনিস বলে রাখবো যে এই যে শেখ হাসিনা সরকারে থাকা অবস্থায় বিএনপি হোক বা জামাত, তারা কিন্তু সেভাবে আন্দোলন সংগঠিত করে উঠতে পারেনি। ছাত্রদের একটা দাবি এর আগে 2018 সালেও হয়েছিল, যেখানে সরকার কোটা সিস্টেমটাই বাতিল করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে ফিরে আসে। তো তখন ব্যাপারটা থেমে গেলেও 2024 যে আন্দোলন, সেই আন্দোলন কোটা বিরোধী আন্দোলনই ছিল, কিন্তু পরবর্তীতে হিংসাত্মক রূপ নেয়, জামাত বিএনপির মধ্যে ঢুকে পড়ে, যার ফলে কিন্তু এই আন্দোলন আর শান্তিপূর্ণ আন্দোলন ছিল না, হিংসাত্মক আন্দোলনে পরিণত হয়। যার ফলে কিন্তু আমরা দেখেছি এই তাও গণভবন পৌঁছে যায়, ভাঙচুর করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি। সুতরাং সেই নিয়েও কিন্তু যে বঙ্গবন্ধু, যিনি জাতির জনক বাংলাদেশে, তার মূর্তি ভাঙা এইসব নিয়ে কিন্তু কোনো বিবৃতি মোহাম্মদ ইউনূস দেননি। তিনি বিবৃতিতে তার বরাবরই ভারত বিরোধী অবস্থান স্পষ্ট। অর্থাৎ একটা কথা বলা যায় যে আমেরিকা যেই লক্ষ্যে ছিল বরাবরই যে বাংলাদেশের, কারণ পাশেই রয়েছে চীন এবং ভারতের নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি মায়ানমারে বর্তমানে সেনা শাসন চলছে, এবং মায়ানমারে যিনি প্রেসিডেন্ট ছিলেন আগে, তিনি তো বর্তমানে জেলে রয়েছেন। এবং মায়ানমারে কিন্তু এই মুহূর্তে এক কথায় বলা চলে চীনের হাতের পুতুল হয়েই চলছে মায়ানমার। তো সেইখানে বাংলাদেশের মতো দেশকে পাশে পাওয়ার বরাবরই চেষ্টা করেছে আমেরিকা। তো উল্টো দিকে পাকিস্তান, চীন, তাদেরও নজর ছিল, কিন্তু শেখ হাসিনা থাকার ফলে এইটা হয়ে উঠছিল না। আমেরিকাও পারছিল না, পাকিস্তান চীন তো অবশ্যই না। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সাংবাদিক সম্মেলন রীতিমতো শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশ স্বাধীনতার ক্ষেত্রে বা বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে ভারতবর্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পাশাপাশি তার সুতরাং তো সেই দিক দিয়ে আমেরিকা কিন্তু সফল বলা যায়, আমেরিকা সফল, পাকিস্তান চীন দুই দেশই সফল। এখন দেখা যাক বাংলাদেশ আগামী দিনে কোন পথে চলে। মোহাম্মদ ইউনূস তার কি কাঠের পুতুল হয়েই কি বাংলাদেশকে চালাবেন, নাকি বাংলাদেশে স্থায়ী কোনো সরকার গঠিত হবে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।